হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এই লেকচারে আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আলোচনা করব এবং এই কোয়ান্টাম তত্ত্ব কিভাবে পরমাণু মডেলে স্ট্যাবিলিটি দেয়, অর্থাৎ বিজ্ঞানী নিলস বোর কিভাবে এই কোয়ান্টাম তত্ত্বকে তার পরমাণুবাদের মধ্যে সংযুক্ত করেন সেটা নিয়ে আলোচনা করব। আমরা সকলে জানি রাদারফোর্ড পরমাণু মডেলটা ক্লাসিক্যাল ফিজিক্সের উপর ভিত্তি করে দেওয়া, এবং ক্লাসিক্যাল ফিজিক্সের একটা তত্ত্ব ছিল ম্যাক্সওয়েলের তাড়িতচৌম্বক তত্ত্ব। তো সেই তাড়িতচৌম্বক তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের মডেলটা কিন্তু আনস্টেবল হয়ে যায়। আমরা সকলে জানি যে ত্বরণে গতিশীল চার্জ থেকে শক্তি নির্গত হয়। তো ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে তার মধ্যে একটা ত্বরণ থাকে, সেই ত্বরণের ফলে ইলেকট্রন থেকে শক্তি নির্গত হওয়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু সেই শক্তিটা নির্গত হয় না। কেন হয় না, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকের এই লেকচারটাতে। এবং কেন হয় না এটার অ্যান্সার কিন্তু এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মধ্যেই আছে। এবং নিলস বোর সবার প্রথম এই কোয়ান্টাম তত্ত্বকে তার পরমাণুর যে মডেল আছে তার মধ্যে অ্যাপ্লাই করেন, সফলতার সাথে অ্যাপ্লাই করেন। এই সাফল্যের কারণেই কিন্তু নিলস বোরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। কোয়ান্টাম তত্ত্ব কি? শক্তির নির্গমন, যে একটা শক্তি যখন তৈরি হয় এই শক্তিটা কিভাবে নির্গত হয়, যে কিভাবে সামনের দিকে এগিয়ে চলে। আমরা জানি আলো এক ধরনের শক্তি। তো নিউটন সবার প্রথম আমরা জানি 1610 সালে আলোকে কণা হিসেবে অভিহিত করে, যে সে কণার মতো ছোট ছোট খুবই ভরহীন কণা চারপাশে অতি দ্রুত বেগে ছড়িয়ে পড়ে, এটাকেই নিউটন বলছিলেন যে আলো। তারপর আমরা এটাও জেনেছি 1678 সালে হাইগেন এই আলোকে কণা না বলে তিনি বললেন কি তরঙ্গ। এবং তার ঠিক আগের লেকচারে আমরা আলোচনা করেছি 1864 সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এই আলো বা শক্তিকে তিনি তাড়িতচৌম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে অভিহিত করেন। এবং কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তৈরি হয়, ওই যে ইলেকট্রন ত্বরণে গতিশীল সেইভাবেই তৈরি হয়। যে কোনো ত্বরণে গতিশীল চার্জ থেকেই এই তাড়িতচৌম্বক তরঙ্গ তৈরি হবে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা জানি, কিন্তু এরপরেই আসে যুগান্তকারী এক ঘটনা, 1900 সালের ঘটনা। এই 1900 সালে একজন জার্মান বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক সবার প্রথম একটা অদ্ভুত বিষয় খেয়াল করেন। তিনি খেয়াল করেন যে আসলে আমরা যে তাড়িতচৌম্বক তরঙ্গের কথা বলতেছি, ঠিক আছে, এক্স রে, গামা রে, তারপর হচ্ছে আলট্রাভায়োলেট রে, তারপরে আমাদের অবলোহিত রশ্মি, এই রশ্মিগুলা কন্টিনিউয়াসলি বিকিরিত হয় না। এই তো আমি যদি কন্টিনিউয়াসলি দেখাই, ঠিক এইভাবে ধরে নিলাম যে এটা একটা উত্তপ্ত বস্তু। আমরা ধরে নিলাম এটা কি একটা উত্তপ্ত বস্তু, এতই উত্তপ্ত যে এটা একদম লাল হয়ে গেছে। তো আমরা জানি উত্তপ্ত বস্তু থেকে কি নির্গত হয়, এই উত্তপ্ত বস্তু থেকে চারপাশে শক্তি নির্গত হবে। এই শক্তি হতে পারে তাপ শক্তি, আলোক শক্তি। আমরা যদি এর পাশে হাতটাকে স্থাপন করি দেখতে পাবো যে আমাদের হাতে তাপ লাগতেছে। দ্যাট মিন্স এই উত্তপ্ত বস্তু থেকে তাপ শক্তি নির্গত হয়। এটা আমরা বুঝি সবাই। আচ্ছা, এখন প্লাঙ্কের আগ পর্যন্ত, ম্যাক্সওয়েল পর্যন্ত সবাই জানতো যে এই শক্তিটা ঠিক এইভাবে কন্টিনিউয়াসলি বের হতেই থাকবে, একদম একটা তরঙ্গ আকারে চারপাশে ছড়ায় পড়বে। যেমন নদীর এক পাশে একটা আন্দোলন তৈরি করলে ওই পাশে তরঙ্গটা যে কি হয়, শেষ হয়। তার মানে কন্টিনিউয়াসলি নিরবচ্ছিন্নভাবে শক্তি যেন নির্গত হয়, এটাই আমরা জানতাম। এটাকে বলা হয় কন্টিনিউয়াস ফ্লো বা নিরবচ্ছিন্ন প্রবাহ। এই নিরবচ্ছিন্ন প্রবাহের কারণেই কিন্তু আমরা দেখতে পাইছিলাম যে যখন আমাদের ইলেকট্রনটা চারপাশে ঘুরবে তখন সে কন্টিনিউয়াসলি এনার্জি বিকিরণ করতে থাকবে। যেহেতু ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি ঘুরতেছে বৃত্তাকার কক্ষপথে, তাই দেখা যাবে কন্টিনিউয়াসলি সে শক্তি বিকিরণ করতে থাকবে। কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করলে সে কন্টিনিউয়াসলি ছোট হতে হতে নিউক্লিয়াসে এসে আপতিত হবে। বুঝা গেল নিরবচ্ছিন্ন শব্দটার গুরুত্ব কতটুকু? আচ্ছা, কিন্তু 1900 সালে ম্যাক্স প্লাঙ্ক সবার প্রথম যে পর্যবেক্ষণ করেন তার পর্যবেক্ষণটা ছিল শক্তি এরকম নিরবচ্ছিন্নভাবে বিকিরিত হয় না। শক্তি বিকিরিত হয় কিভাবে? বিচ্ছিন্নভাবে। শক্তি বিকিরিত হয় বিচ্ছিন্নভাবে। এই কথাটার অর্থ কি? বিচ্ছিন্ন বা ডিসক্রিট এনার্জি ফ্লো, এটার অর্থ কি?
এটার অর্থটা আমি এখানেই ব্যাখ্যা করি। খেয়াল করা যাক, এই একটা উত্তপ্ত বস্তু, এ তো আর এই কন্টিনিউয়াসলি বিকৃত হবে না, এটা আমরা বুঝে গেছি। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল প্রুফ। শক্তি বিকৃত হবে এই যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে, অল্প অল্প ভাবে। এই তো এরকম ছোট্ট এক একটা ইউনিট বা একটা প্যাকেট, এদেরকে আমরা কি বলতে পারি? এক একটা শক্তির একক, অথবা এক একটা শক্তির প্যাকেট, জাস্ট আলাদা একটা প্যাকেট, অথবা একটা বিচ্ছিন্ন শক্তির একক, যাকে আমরা বলবো কোয়ান্টাম। ম্যাক্স প্লাঙ্ক এটার নামই সবার প্রথম নামকরণ করেন কোয়ান্টাম। যখন শক্তি নির্গত হয়, এই শক্তি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আলাদা আলাদা ভাবে নির্গত হবে। এই আলাদা আলাদা বা বিচ্ছিন্ন শক্তির এক একটা এককে বলা হয় কোয়ান্টাম। এবং ম্যাক্স প্লাঙ্ক এই কোয়ান্টামের শক্তিও বের করে দেখাই দিয়েছেন। কিভাবে দেখাইছেন? ম্যাক্স প্লাঙ্ক বলছে যে এই যে শক্তিটা বিকিরিত হচ্ছে, এই যে শক্তিটা বিকিরিত হবে, এই শক্তির বিকিরণ, এই শক্তিটা ডিপেন্ড করে তার ফ্রিকোয়েন্সির উপরে। এই যে ছোট্ট একটা কোয়ান্টাম বের হয়ে গেল, এর কিন্তু একটা ফ্রিকোয়েন্সি আছে, এর একটা কম্পাঙ্ক আছে। এই কম্পাঙ্ক যত বেশি হবে, দেখা যাবে এই যে ফোটনটার কোয়ান্টামটার এনার্জি তত বেশি হবে। মাঝখানে আমি কথাটা বলেই দিচ্ছি, ফোটন যে কোয়ান্টামকে আমরা দেখতে পাই, ঠিক আছে, ভিজিবল কোয়ান্টাম কি আমরা বলি? ফোটন। অর্থাৎ আমরা যে আলো দেখতে পাচ্ছি, এই আলোর এক একটা কোয়ান্টাম বা ইউনিটকে আমরা বলবো ফোটন। বুঝা গেল? আচ্ছা, তো এই যে এনার্জিটা কিসের উপর ডিপেন্ডেন্ট? এনার্জিটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। তো যে এনার্জির ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, সেই এনার্জির শক্তি তত বেশি। যে এনার্জির ফ্রিকোয়েন্সি যত কম, সেই এনার্জির শক্তিও তত কম। বুঝা গেল? আচ্ছা, তো আলটিমেটলি আমরা বলতে পারবো ই সমান একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো, তারপরে সেই ফ্রিকোয়েন্সিটা। এটাই হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বানুসারে শক্তির সূত্র। বুঝা গেল? এখন এই কোয়ান্টাম তত্ত্বকে আমরা পারমাণবিক লেভেলে অ্যাপ্লাই করব, যেটা সবার প্রথম নিলস বোর করছিলেন। তাহলে আমরা খেয়াল করি, সবাই খুবই মনোযোগ দিয়ে খেয়াল করি। ইলেকট্রন এই কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করতে পারবে না, যেটা আমাদের ম্যাক্স প্লাঙ্ক বলে গেছে। তো ইলেকট্রনটা যদি শক্তি বিকিরণ করে, তাহলে কিভাবে করবে? সে এই শক্তিটা বিকিরণ করবে বিচ্ছিন্নভাবে। আমরা খেয়াল করি বিচ্ছিন্নভাবে। তো আমরা এই বিচ্ছিন্ন শক্তির যে প্রবাহ, সেটাকে আমরা দেখাই। ধরে নিচ্ছি ইলেকট্রন এই কক্ষপথে আছে, নিচে আরেকটা কক্ষপথ, উপরেও আরেকটা কক্ষপথ বিদ্যমান। আমরা জানি কক্ষপথ সংখ্যা অসীম হতে পারে, অসীম অ্যাকর্ডিং টু দ্য এনার্জি। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি আমাদের এই উদ্দিষ্ট ইলেকট্রনটা এই 2 নম্বর কক্ষপথে অবস্থান করে। যদি এই ইলেকট্রন শক্তি বিকিরণ করতে চায়, কেন চাবে? কারণ আমরা জানি যে কোনো কিছুই এক্সেস এনার্জি বা বেশি শক্তি রাখতে চাইবে না। এখন চারপাশে শক্তির পরিমাণ যদি কমে যায়, তো ইলেকট্রনটা সেখান থেকে শক্তি নিতে পারবে না, সে শক্তি ছেড়ে দিবে। কারণ আমি জাস্ট চিন্তা করো, এই মার্কারটা আমি যদি হাতটা ছেড়ে দিই, মার্কারটা নিচে পড়ে যাবে, কারণ প্রত্যেকে চাই শক্তি কমায় ফেলতে। আচ্ছা, তো ইলেকট্রন কি করবে? সে কিছু শক্তি ছেড়ে দিবে, কিন্তু শক্তি ছাড়লে কিন্তু সে কন্টিনিউয়াসলি ছাড়তে পারবে না। যদি কন্টিনিউয়াসলি ছাড়তো, তাহলে ঠিক এইভাবে ঘুরে টুরে আসতো, কিন্তু সে কন্টিনিউয়াসলি ছাড়বে না, সে ছাড়বে একবারেই। যেমন এই মার্কারটাকে আমি একবারে ঢিল মারবো, এইরকম ভাবে। তো এই ইলেকট্রনটা যখন শক্তিটাকে ছাড়বে, একটা কোয়ান্টাম তৈরি করবে, একবারেই একটা সার্টেন অ্যামাউন্টের শক্তি ছেড়ে দিবে। একবারে যদি শক্তি ছেড়ে দেয়, সে এক লাফে ভেতরে সে ঢুকবে। বুঝা গেল? আমি আবারও বলি, ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করবে, তখন সে কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করতে পারবে না, সে বিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করবে। এইখানে আছে আমাদের ইলেকট্রনটা, সে শক্তি বিকিরণ করলো, যে একবারই একটা নির্দিষ্ট শক্তি ছেড়ে দিল। একবারে যদি ছেড়ে দেয়, ইলেকট্রনটা এক লাফেই নিচে নামবে। এটাকে বলা হয় কোয়ান্টাম জাম্প। একটা কোয়ান্টাম ছেড়ে দেওয়ার মাধ্যমে, ইলেকট্রন জাম্প দেওয়ার মাধ্যমে তার কক্ষপথ চেঞ্জ করবে। তো খেয়াল করা যাচ্ছে, যখন সে এই জায়গাতে ছিল, তখন কিন্তু সে কোনো শক্তি বিকিরণ করতে পারবে না, ঠিক আছে? এরপরে সে শক্তি ছেড়ে দিয়ে নিচের কক্ষপথে যাবে, এই কক্ষপথে সে ঘুরতে থাকবে। আবার যদি আমরা চারপাশ থেকে তাকে শক্তি দেই, তাপ শক্তি বা আলোক শক্তি, যেভাবেই পারি যদি শক্তি দেই, তাহলে ইলেকট্রনটা কি করবে? সে কন্টিনিউয়াসলি শোষণ না করে, এই ইলেকট্রনটা একবারে শোষণ করে একটা লাফ দিয়ে সে বাইরে বের হয়ে আসবে। লাফ দিয়ে আবার এই বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে। আরো শক্তি দেই, কি হবে? ইলেকট্রনটা এখান থেকেও শক্তি শোষণ করে এক লাফে বাইরে বের হয়ে আসবে এবং এরকম একটা জায়গাতে ঘুরতে থাকবে।
সে কন্টিনিউয়াসলি কখনোই পারবে না। সে অল্প অল্প পরিমাণে শক্তি ছাড়বে, আবার শক্তি গ্রহণ করবে। এই অল্প অল্প শক্তি ছাড়ার কারণে তার যে শক্তি কমে গেল, এই কারণে আমরা একটা শক্তির গ্যাপ দেখতে পাই, একটা ব্যবধান দেখতে পাই, বিভিন্ন শক্তি স্তর দেখতে পাই। তো ঠিক এইভাবেই বিজ্ঞানী নিলস বোর কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে এই স্থির শক্তির বা অনুমোদিত শক্তির বৃত্তাকার কক্ষপথের ধারণা দেন। সেই কক্ষপথে থাকাকালীন সময়ে ইচ্ছাকৃতভাবে শক্তি ত্যাগ করতে পারবে না। বোঝা গেল? সে কিছু পরিমাণে, একটা নির্দিষ্ট পরিমাণে শক্তি শোষণ করেই সে হয় উপরে যাবে অথবা শক্তি বিকিরণ করে নিচে নামবে। আরেকটা প্রশ্ন থেকে যায়, তাহলে ভাইয়া যদি সে 1 নাম্বার একদম সব থেকে নিচের কক্ষপথে যায়, এখান থেকে সে শক্তি বিকিরণ করে ভিতরে বা নিউক্লিয়াসে কেন আপতিত হয় না? এই প্রশ্নটা তোমাদের কাছে থাকলো। এক কথায় আমি একটা অ্যান্সার দিয়ে দিচ্ছি, হাইজেনবার্গের নীতির কারণে। হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতিটা আছে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কারণে আমরা বলতে পারি যে একটা ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয় না, এবং এটার সুন্দর ব্যাখ্যা আছে। তো তোমাদের কাছে এই হোমওয়ার্কটা থাকলো, ছোট্ট একটা হোমওয়ার্ক থাকলো, যে কিভাবে হাইজেনবার্গের নীতিটা এই ইলেকট্রনের স্ট্যাবিলিটিকে ব্যাখ্যা করে বা পরমাণুর প্রথম কক্ষপথের স্ট্যাবিলিটিকে ব্যাখ্যা করে। তো আশা করি বোঝা গেল কিভাবে এই কোয়ান্টাম তত্ত্বকে আমরা পারমাণবিক লেভেলে অ্যাপ্লাই করতে পারি। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।